আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো? গুড আফটারনুন অ্যাগেইন। আমরা চলে আসলাম আমাদের ক্লাসের বাকি অংশটায়। অর্থাৎ আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য, ডেন্টাল অ্যাডমিশনের জন্য। কারণ সাধারণত ঘুরে ফিরে এই টপিকটা থেকেই কোয়েশ্চেন চলে আসে। সো আমরা আজকে কি করব? আমরা প্রচুর এমসিকিউ সলভ করব এবং আমরা দেখব প্রত্যেকটা লাইন আমরা বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা চিন্তা করব যে কিভাবে কোন শব্দটা কেন বসেছে, তার সেখানে গ্রামারের যে রিয়েলিটি চেকটা সেটা কি, এবং আমি কিভাবে এক্সামে অ্যান্সার করবো আলটিমেটলি। ঠিক আছে? সো যারা এর আগের পার্টগুলো করো নাই তারা অবশ্যই ক্লাসগুলো করে ফেলবা। অ্যান্ড যারা এখন ক্লাসে যুক্ত হচ্ছ লাইভে, প্লাস যারা এই ক্লাসটা রেকর্ডেড দেখবা, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন A to Z ক্লাসটা করে। কারণ যখন তুমি একটা ক্লাস A to Z করবা মনোযোগ দিয়ে, তখন তুমি অবশ্যই বেশ কিছু থিওরির সাথে সাথে, থিওরি যেমন তুমি শিখবা, তার সাথে সাথে তুমি কি শিখবা? তুমি আলটিমেটলি তোমার প্রবলেম সলভিং যেই তোমার যে প্রবলেম সলভিংয়ের অ্যাবিলিটি, সেটাও তুমি আলটিমেটলি তৈরি করতে পারবে এবং শিখবা। ঠিক আছে? সো আমাকে একটু স্পষ্ট জানাবে যে সব ঠিকঠাক আছে কি নাই, তাহলে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করে দিতে পারবো। ঠিক আছে? আমি একটু চেক করি, আমাকে একটু চেক করতে দাও, আমি একটু চেক করি। ওকে, ইজ এভরিথিং অল রাইট? ঠিক আছে, সব পারফেক্ট আছে, এবার আর কোনো ঝামেলা নেই, একদম সব ঠিকঠাক আছে। ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। পারফেক্ট, সুন্দর। যারা ক্লাসে আসতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লাসে জয়েন করো, আমরা তোমাদের নিয়ে ক্লাসটা শুরু করে দিব। ওকে, ক্লাসে আসতেছো তারা দ্রুত জয়েন করো, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা দিয়ে দিচ্ছি, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারবো। আমি একটু চেক করি। পারফেক্ট, ঠিক আছে। হুম, ঠিক আছে, ক্লাসটা শেয়ার হয়ে গেছে। সবাই একটু যারা জয়েন করতেছো তারা আমাকে স্পষ্ট শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা সেটা একটু বলবা। ওকে, ঠিক আছে, পারফেক্ট। সো ভাইয়া, যেখান থেকে আমরা কি করেছিলাম, শুরু করেছিলাম, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকেই আমরা আবার এখন শুরু করব। অর্থাৎ ক্লাসের যেখানে শেষ হয়েছিল এবং যেই কোয়েশ্চেনটা আমরা শুরু করেছিলাম, সেখানেই আমরা এখন কি করব? আমরা যাব এবং কোয়েশ্চেনগুলো দেখব। সো বেসিকলি আমি তোমাদেরকে কি বলতেছিলাম? বেসিকলি বলতেছিলাম যে অ্যাডজেক্টিভের দুইটা ফর্ম থাকে, আমরা দেখি। আমরা অ্যাডজেক্টিভের দুইটা ফর্ম দেখে থাকি। কি কি সেটা? সেটা হচ্ছে, একটা হচ্ছে ভিআইএনজি ফর্ম, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে V3 ফর্ম। ঠিক আছে? একটা হচ্ছে ভিআইএনজি, আরেকটা হচ্ছে V3 ফর্ম। ওকে, তাহলে এই যে ভিআইএনজি আর V3 ফর্ম, এই অ্যাডজেক্টিভগুলো কে কখন কোথায় বসে, কে কখন কোথায় বসে, এটা আমরা শিখতেছিলাম। তাহলে আমরা কি শিখেছিলাম? যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে, যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমরা কিছু বলতেছি, তখন আমরা সাধারণত এই V3 ফর্মটাকে ব্যবহার করে থাকি। যখন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমি কিছু বলতেছি, যেমন আমি বলেছিলাম আই এম ফিলিং বোর্ড। ধরো আমি একটা পার্টিতে গেছি, আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, সেখানে আমি বলতেছি আই এম ফিলিং বোর্ড। তার মানে কি? আমার ভাল লাগতেছে না পার্টিটা, দ্যাট মিনস দ্য পার্টি ইজ বোরিং, দ্য ফাংশন ইজ বোরিং, বা দিস ফাংশন বা দিস পার্টি ইজ বোরিং। তার মানে যখন কোনো অবজেক্টকে, মানে কোনো বস্তুকে বা কোনো একটা ইনসিডেন্টকে আমরা এই অ্যাডজেক্টিভ দ্বারা বোঝাবো, তখন আমরা অলওয়েজ ভিআইএনজি ইউজ করব। তার মানে একটা প্লেস সেটা খুব ইন্টারেস্টিং, বা একটা পার্টি যেটা কিনা খুব বোরিং, তার মানে কি? ইন্টারেস্টিং, বোরিং, ভিআইএনজি। আর যখনই আমি বলবো যে আমি নিজে বোর ফিল করতেছি বা আমি নিজে ইন্টারেস্টেড ফিল করতেছি, দ্যাট ডাজ মিন যে অলওয়েজ ব্যক্তিকেন্দ্রিক হলে সেটা V3 হবে বা পাস্ট পার্টিসিপলটা ইউজ হবে। মনে থাকবে?
ওকে, তাহলে আই এম ফিলিং বোর্ড, আই অ্যাম ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। তার মানে এখানে কিন্তু বলবো না আই এম ইন্টারেস্টিং অ্যাবাউট ইট, আই অ্যাম বোরিং অ্যাবাউট ইট বা আই এম ফিলিং বোরিং, নো, আই এম ফিলিং বোর্ড। মনে থাকবে কিনা একটু বলো, কমেন্টে বলো। ওকে, যারা রেকর্ডেড দেখবে তারাও বলবে, যারা রেকর্ডেড দেখবে তারাও বলবে। তাহলে কোয়েশ্চেনটা ছিল এমন, কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম, হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম। দ্যাট ডাজ মিন এটা প্যাসিভ মুডে আছে। কোন মুডে আছে? প্যাসিভ মুডে আছে, তাই না? প্যাসিভ মুডে আছে এবং তাকে নিষেধ করা হয়েছে। সো ফরবিডেনটা এখানে ভার্বের কি? এখানে ফরবিডেনটা ভার্বের V3। এটা কিন্তু আমাদের মেডিকেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা মেডিকেলে কি পড়ে থাকি? কনজুগেশন অফ ভার্ব। কি পড়ে থাকি? কনজুগেশন অফ ভার্ব। তাহলে কনজুগেশন অফ ভার্ব অনুসারে আমরা কি পাই? আমরা পাই ফরবিড। আমরা কি পাই? আমরা পাই ফরবিড, আমরা পাই ফরবেড, ফরবেড, যেটা V2, ঠিক আছে, এবং V3 হচ্ছে ফরবিডেন। তাহলে সেই ক্ষেত্রে তুমি এখন ভাবতে পারো যে ভাইয়া এই কোয়েশ্চেনে হি ওয়াজ ফরবিডেন এটা তো ভার্বও হতে পারে। দেখেন এখানে অপশনে ভার্ব দেওয়া আছে, হি ওয়াজ ফরবিডেন। তাহলে ফরবিডেনকে আমরা ভার্ব না বলে অ্যাডজেক্টিভ কেন বলতেছি? বলতেছি এখানে যদিও আমরা চিন্তা করতেছি যে এটা একটা প্যাসিভ মুডে আছে, যে হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম, অর্থাৎ সামওয়ান ফরবেড হিম টু এন্টার দ্য রুম। ব্যাপারটা এইরকম। অ্যাক্টিভ ভয়েস আমি কি বলবো? সামওয়ান ফরবেড হিম টু এন্টার দ্য রুম। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। তার মানে এখন তুমি চিন্তা করতে পারবে এটা তো তাহলে ভার্ব, এখানে অ্যাডজেক্টিভ কেন বলতেছে? সো ব্যাপারটা এই জন্য, তার কারণ হচ্ছে সেখানে দেখো শেষের অংশে কি বলছে? উইদাউট হিজ মাদার্স পারমিশন, অর্থাৎ তার মায়ের পারমিশন ছাড়া, তার মায়ের পারমিশন ছাড়া তার এই রুমে ঢোকাটা নিষিদ্ধ। সো আমরা বুঝতে পারতেছি যে এই শেষ অংশটায় এইখানে কি মায়ের পারমিশনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সো রেদার দেন থিঙ্কিং অ্যাবাউট যে এইটা তো প্যাসিভ মুডে আছে ভার্বের V3, আমরা এটা এইভাবে চিন্তা করতে হবে যে মা তাকে নিষেধ করেছেন। আর আমরা দেখেছি যে বি ভার্বের পরে যদি V3 রূপে থাকে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিতে পারবো। সো এই কোয়েশ্চেনটায় প্যাসিভ মুডকে চিন্তা না করে আমরা যদি একটু এটাকে এইভাবে চিন্তা করি যে নিষেধ করছে, ঠিক আছে, বা তো এটা একটা কন্ডিশনকে বোঝাচ্ছে, অবস্থানকে বোঝাচ্ছে। সো সেই ক্ষেত্রে এইটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারবো এবং এই ওয়াজকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে চিন্তা করে নিব। ঠিক আছে, যদিও যদিও হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম, এইখানে এই জিনিসটাকে আমরা এইভাবে কি করতে পারি? অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারি। কি লিখতে পারি? সামওয়ান, সামওয়ান ওয়াজ ছিল, ওয়াজ ছিল, তাহলে অবশ্যই ফরবেড হবে। ফরবেড হচ্ছে ভার্বের V2, ফরবেড হচ্ছে ভার্বের V2, কারণ কি ওইখানে ওয়াজ ছিল। তাহলে সামওয়ান ফরবেড হিম টু এন্টার দ্য রুম, তারপর যা আছে তা, সামওয়ান ফরবেড হিম, তো আলটিমেটলি আমরা জানছি তার মাই, তার মা তাকে নিষিদ্ধ করেছে, মানে এই জন্য সে ঢুকেনি এবং উইদাউট হার মাদার্স পারমিশন। এখানে আরেকটা জিনিস বুঝার চেষ্টা করো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে এখানে হিজ মাদার্স পারমিশন আছে, খেয়াল করো, হিজ মাদার্স পারমিশন আছে, এখানে কিন্তু মায়ের অধিকারকে বোঝাইছে, মায়ের পজেশনটাকে বোঝাইছে। ঠিক আছে, মাদার্স পারমিশন। সো মায়ের পজেশনটা, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে উইদাউট হচ্ছে এখানে একটা প্রিপোজিশন, উইদাউট এখানে একটা কি? উইদাউট এখানে একটা প্রিপোজিশন, উইদাউট হিজ মাদার্স, এই যে অ্যাপোস্ট্রোফি এস, পারমিশন, নাউন। তাহলে আমি তোমাদেরকে সবসময় কি পড়াইছি? আমি তোমাদেরকে সবসময় পড়াইছি সেটা হচ্ছে যে কোনো পজেসিভের পরে নাউন বসে। যে কোনো পজেসিভের পরে যদি তুমি একটা শব্দ পাও, তোমার যে কোনো পজেসিভের পরে যদি তুমি একটা শব্দ পাও, তাহলে সেটা কি হবে? নাউন হবে। কথাটা মনে থাকবে তো? মনে থাকবে তো? তাহলে হিজ মাদার্স পারমিশন, তার মায়ের পারমিশন ব্যতীত, এখানে উইদাউট দিয়ে মূলত ব্যতীত বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে, মনে থাকবে। তাহলে পারবা এই টাইপের ইয়াগুলো, এই জিনিসগুলো পারবা? পারবা কিনা আমাকে একটু বলো। লিঙ্কিং ভার্ব থেকে কোয়েশ্চেন আসলে পারবা? ইনশাল্লাহ আমরা পারবো। লিঙ্কিং ভার্ব থেকে কোয়েশ্চেন আসলে আমরা পারবো। আচ্ছা, তো বেসিকলি অ্যাডভার্ব সম্পর্কে আমাদেরকে এখন একটু জানতে হবে। অ্যাডভার্ব, অ্যাডভার্বের কাজটা কি? বলছে যে অংশটি নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচ বা সম্পূর্ণ বাক্যকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করতে পারে না বলো? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না। আবার আরও বলছি, এটা লিখো, এটা লিখো, মস্তিষ্কে ঢুকাও। অ্যাডভার্ব কখনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না। অ্যাডভার্ব কখনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে না। আর সব কিছুকে মোটামুটি অ্যাডভার্ব কি করতে পারে? মডিফাই করতে পারে। তার মানে অ্যাডভার্বের নাউন বা প্রোনাউনকে মডিফাই করার ক্ষমতা নেই। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে?
অ্যাডজেক্টিভের আগে যদি কোনো ওয়ার্ড বসে সেক্ষেত্রে ওই ওয়ার্ডটি অ্যাডভার্ব হতে পারে। আমরা এইটা এইচএসসি লেভেলে কি পড়ছি, আমরা এই অ্যাডভার্বটাকে এইচএসসি লেভেলে বেশিরভাগ সময় তোমাদেরকে ইনটেন্সিফায়ার দিয়ে পড়িয়েছি। কি পড়াইছি? ইনটেন্সিফায়ার। এখন তোমরা অনেকে জিজ্ঞাসা করছো ভাইয়া এই ইনটেন্সিফায়ার আবারটা কি? এই ইনটেন্সিফায়ারটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাডভার্ব। এই ইনটেন্সিফায়ার হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাডভার্ব। তার মানে পজিশনটা কি? পজিশনটা হচ্ছে এইরকম, খেয়াল করো সবাই, মনোযোগ দাও প্লিজ, পে অ্যাটেনশন, প্লে, এই যে পে অ্যাটেনশন, ঠিক আছে? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এইটার কথাই বলা হয়েছে, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে দেখো কি বলছে, বলছে থ্যাংক ইউ ভেরি মাচ। এই সেন্টেন্সটার দিকে তাকাও, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সেন্টেন্সে ভেরিটা কি? এই সেন্টেন্সে ভেরিটা কি? খুব ইম্পর্টেন্ট। এখন প্রথম জিনিস আগে বুঝতে হবে এই মাচটা অ্যাকচুয়ালি কি, এইটা খুব ইম্পর্টেন্ট। আবারও বলতেছি মনোযোগ দাও, মনোযোগ না দিলে মিস করবা, দেন কিচ্ছু করার থাকবে না, সরি। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ যখন আমি বলতেছি, খুব ভালো করে খেয়াল করো, থ্যাংক ইউ ভেরি মাচ, খেয়াল করো কি বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ। না, দুইটা আইএনজি একসাথে সাধারণত হয় না, ঠিক আছে? দুইটা আইএনজি সাধারণত একসাথে হয় না, এই ধরনের সেন্টেন্স আমরা দেখি না, এই ধরনের সেন্টেন্স আমরা সাধারণত দেখি না। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে এই ক্ষেত্রে মাচটা কি এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা বললাম, আমরা কি বললাম, আমরা বললাম হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, আমরা সূত্রে পড়লাম এইটা, তাই না? এখন তুমি বলতেছো ভাইয়া এই মাছটা তো আমার তো একটু খটকা লাগতেছে, কারণ আমরা তো এমন একটা রুল পড়ছিলাম। রুলটা কি ছিল? রুলটা ছিল মাছ প্লাস আনকাউন্টেবল নাউন। দেখো, মাছ প্লাস আনকাউন্টেবল নাউন, আর আপনি তখন সেটাকে ডিটারমিনার হিসেবে চিহ্নিত করছেন। আপনি বলছেন যে এই মাছ হচ্ছে একটা কি, এই মাছ হচ্ছে একটা ডিটারমিনার, এই মাছ হচ্ছে একটা কি, এই মাছ হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে ভাইয়া আমি তো পাচ্ছি না। আচ্ছা, তো আমি কিন্তু এটাও বলছি যে মাছ একটা ডিটারমিনার হলেও এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে পারে। তাহলে এই যে মাছটা, এটা যেমন ডিটারমিনার, এটা কিন্তু মাঝে মাঝে ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এইটাকে এইখানে অ্যাডজেক্টিভ হিসেবেই চিন্তা করতে হবে। তাহলে 100% ভেরিটা একটা কি হবে? ভেরিটা একটা অ্যাডভার্ব হবে। অ্যান্সার কি হবে? ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এটা তো খুবই কমন, এরকম অনেক অসংখ্য উদাহরণ আসতে পারে, সহজ জিনিসই চলে আসতে পারে। বলতে পারে যে দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। কি আসতে পারে? দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। তাহলে তুমি অলরেডি বুঝতে পারতেছো, তুমি অলরেডি বুঝতে পারতেছো, কি বুঝতে পারতেছো? যে ভাইয়া বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এইটাকে এই ভেরি পোস্ট প্রিমডিফাই করছে। তাহলে এই ভেরিটা একটা কি ভাইয়া? এই ভেরিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ না? না, এই ভেরিটা একটা অ্যাডভার্ব। এই ভেরিটা একটা অ্যাডভার্ব। তাহলে দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল, এই ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। মনে থাকবে? এই ভেরিটা একটা কি? এই ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। মনে থাকবে কিনা বলো, কমেন্টে জানাও। এই ধরনের এক্সাম্পলস গুলোও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। দেখতে খুবই সিম্পল, খুবই সহজ, কিন্তু পরীক্ষায় চলে আসলে উত্তর তো করতে হবে, সহজ আসলে তো আরো ভালো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ও, এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু লিখে নাও। এই প্রশ্নটা একটু লিখে নাও। এই প্রশ্নটা হচ্ছে, এই বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, তাই না? তো বিউটিফুল অ্যাডজেক্টিভ হলে এর নাউন ফর্ম কোনটা, এর ভার্ব ফর্ম কোনটা, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এর অ্যাডভার্ব ফর্ম কোনটা, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো আমাকে এগুলো একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে? এগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, ওকে? ঠিক আছে, বলো বুঝতে পেরেছো? মনে থাকবে? মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? চলো তাহলে একটু পরের অংশে যাই আমরা।
পরের অংশে যাই। পরের অংশে কি আছে দেখো, পরের অংশে কি আছে দেখো, পরের অংশে কি আছে সেটা একটু দেখো। তাহলে এই যে আমি বললাম এখন এখন যে কথাটা বললাম সেটা হচ্ছে এই বিউটিফুল শব্দটা, বিউটিফুল, ঠিক আছে? এই বিউটিফুল শব্দটা কি বলো? এই বিউটিফুল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই বিউটিফুল শব্দটা একটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে বিউটিফুলকে আমরা যখন ভার্ব বানাবো, এইটার ভার্ব ফর্ম হচ্ছে বিউটিফাই। খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতো, বিউটিফাই, ঠিক আছে? আর আমরা যেহেতু জানি যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে উই ক্যান ক্রিয়েট অ্যান অ্যাডভার্ব, তাই না? তার মানে বিউটিফুলের সাথে তুমি এলওয়াই যোগ করো, বিউটিফুলি হয়ে যাবে। আর এর নাউন ফর্মটা কি? এর নাউন ফর্মটা হচ্ছে বিউটি। নাউন ফর্মটা হচ্ছে বিউটি, এবং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটা কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে থাকবে, মনে থাকবে, এটা একটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেস্টি, বিউটি, এই শব্দগুলো কি? এই শব্দগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলোকে মনে রাখাটা খুবই জরুরি। সো অবভিয়াসলি মনে রাখার চেষ্টা করবে, অবভিয়াসলি মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? অবভিয়াসলি মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবা যে আর ভুল হচ্ছে না। ওকে, আমরা একটু আগের ফাইলটা খুলে নিচ্ছি। একটু সময় দাও, আমি আগের ফাইলটা একটু খুলে নেই, তারপর আমরা শুরু করছি আবার। ওকে, তারপরে দেখো, তারপরে দেখো অক্সিলারি ভার্বের পরে কি বলতেছে রুল 2-এ, যে অক্সিলারি ভার্বের পরে এবং মূল ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। এগুলো আমি তোমাদেরকে বহুবার পড়াইছি, এগুলো আমি তোমাদেরকে বহুবার পড়াইছি। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের সম্পর্কটাকে আগে বুঝতে হবে। যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের সম্পর্কটা ছিল এরকম, যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন যখনই অ্যাডভার্বের সাথে ভার্বের সম্পর্ক আসে, অ্যাডভার্বের সাথে ভার্বের সম্পর্ক আছে, তাহলে অ্যাডভার্ব ভার্বের পরেও বসতে পারে, অ্যাডভার্ব ভার্বের আগেও বসতে পারে। এই কথাগুলো কিন্তু ভাইয়া বারবার বলি, তাই না? আমরা জানি যে ভার্বের আগেও অ্যাডভার্ব বসতে পারে, আমরা জানি ভার্বের পরেও অ্যাডভার্ব বসতে পারে, রাইট? তাহলে এখন প্রশ্ন আসে কি দেখো, এখন প্রশ্ন আসে এইরকম যে উদাহরণে কি বলে, উদাহরণ কি বলে? উদাহরণ বলতেছে, ধরো আমি বললাম হি ক্যান রান ফাস্ট। খেয়াল করো, খেয়াল করো, হি ক্যান রান ফাস্ট। তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? তুমি এখানে দেখতে পাচ্ছ একটা সিম্পল সেন্টেন্স, যেখানে এই যে সাবজেক্ট হি, মোডাল ভার্ব ক্যান, রান হচ্ছে আমার মেইন ভার্ব, এই যে ভার্বকে পোস্ট মডিফাই করেছে অ্যাডভার্ব, হি ক্যান রান ফাস্ট। আর আমি যদি আরেকটা সেন্টেন্স এখানে লিখি, হি জেনারেলি, খেয়াল করো, খেয়াল করো বাবা, হি জেনারেলি, হি জেনারেলি রানস ফাস্ট, রানস ফাস্ট। তার মানে তুমি কি দেখতে পাও এই সেন্টেন্সটায়? এই সেন্টেন্সটায় তুমি দেখতে পাও যে এখানে সাবজেক্টের পর এই যে কি আছে, একটা অ্যাডভার্ব আছে। সাবজেক্টের পর এই অ্যাডভার্বটা কি করতেছে?
এই ভার্বটাকে প্রি মডিফাই করছে, আবার এই ভার্বটাকে পোস্ট মডিফাইও করতেছে আরেকটা অ্যাডভার্ব। সো আমরা আগেই বলেছি যে ভার্বের আগেও বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের সিচুয়েশনটা হচ্ছে এরকম। তাহলে দেখো তো এখানে কিছু উদাহরণ আছে। কি বলছে? ইট ইজ বেস্ট অ্যানালাইজড ইন ডক্টর সাক্সেনাস বুক। এখানে এই বেস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ঠিক আছে, তাহলে এখন একটু বোঝার চেষ্টা করি, সেন্টেন্সটার দিকে তাকাও। কি বলছে এই সেন্টেন্সটাই? কি বলছে? বলছে ইট ইজ বেস্ট অ্যানালাইজড, ইট ইজ বেস্ট অ্যানালাইজড ইন ডক্টর সাক্সেনাস বুক, মানে ডক্টর সাক্সেনার বই। এই যে আবারও সেই অ্যাপোস্ট্রোফি এস, আবারও পজেশন, ঠিক আছে, আবারও পজেশন, পজেসিভ নাউন। তাহলে ইট ইজ বেস্ট অ্যানালাইজ, তার মানে এটা সবচেয়ে দারুণভাবে অ্যানালাইজ করা হয়েছে। এখন বেস্ট দেখলে আমাদের কি মনে হয় বলো? বেস্ট দেখলে আমাদের মনে হয় ভাইয়া গুড পজিটিভ ফর্ম, বেটার কম্পারেটিভ ফর্ম, বেস্ট। এটা দেখলে আমার মনে হয় না বেস্ট? তাহলে তো ভাইয়া বেস্ট অ্যাডজেক্টিভ, তাই না? না, এখানেই আমরা ভুলটা করে ফেলি। কেন? চিন্তা করো কি বলছে, ইট ইজ বেস্ট অ্যানালাইজড। এখানে বেস্ট শব্দটা এই অ্যানালাইজটাকে প্রি মডিফাই করতেছে। তার মানে আমরা বলতে পারি যে ইট ইজ অ্যানালাইজড ইন, বলতে পারি যে ডক্টর সাক্সেনার বইয়ে এটা অ্যানালাইসিস করা হয়েছে, এটা অ্যানালাইজ করা হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যানালাইজ হচ্ছে একটা ভার্ব, এইটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা, অ্যানালাইজ হচ্ছে ভার্ব, এইটার V3 ফরম্যাটটা হচ্ছে আলটিমেটলি এখানে V3, তার মানে প্যাসিভ মুডে আছে। তাছাড়া এই বেসটা এখানে অ্যাডজেক্টিভ না, এই ভার্বটাকে প্রি মডিফাই করতে ব্যবহৃত হয়েছে, তাই এই বেস শব্দটা এখানে একটা কি, এইখানে একটা অ্যাডভার্ব, অর্থাৎ ইট ইজ বেস্ট অ্যানালাইজড ইন সাকসেনাস বুক। আমি আরো মানে তোমাকে একটু সহজ করে বোঝাই। ফর এক্সাম্পল ধরো আমি বললাম, খেয়াল করো, দয়া করে খেয়াল করো, it is really, খেয়াল করো, it is really hard to understand। তো এইখানে খেয়াল করো, এই যে ইট ইজ রিয়েলি হার্ড, এই ইজটা হচ্ছে এখানে মেইন ভার্ব, তাই না? এবং এরপরে দেখো কি আছে, এরপরে হচ্ছে এই যে অ্যাডভার্ব আছে, এটা একটা অ্যাডভার্ব, এইটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে ইট ইজ রিয়েলি হার্ড টু আন্ডারস্ট্যান্ড, তার মানে আমরা বি ভার্বের পরে কিন্তু এরকম অ্যাডভার্ব বসতে দেখতেছি, এবং এই বি ভার্বটা কিন্তু এখানে মেইন ভার্বে পরিণত হয়েছে, যেহেতু আর অন্য কোনো ভার্ব নেই। সো চিন্তা করতে হবে, এগুলো খুব কঠিন কিছু না, দিজ আর নট রকেট সায়েন্স, এগুলো কোনো রকেট সায়েন্স না, ইজি থিং, জাস্ট থিঙ্কিং প্রসেসটা বাড়াতে হবে, চিন্তা বাড়াতে হবে। ইট ইজ রিয়েলি হার্ড টু আন্ডারস্ট্যান্ড, এটা আসলেই কঠিন বিশ্বাস করা বা বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড দিয়ে এখানে বুঝতে পারা। তাহলে তোমাদের অ্যাডমিশন টেস্টে এখান থেকে কি আসতে পারে? টু আন্ডারস্ট্যান্ডের একটা গ্রুপ ভার্ব হচ্ছে মেক আউট, মেক আউট, অথবা এইটাকে অন্যভাবে বলে ফিগার আউট। কি বলে? ফিগার আউট। এই কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, আবারও বলতেছি। তাহলে টু আন্ডারস্ট্যান্ডের ব্যাপারটাকে আমরা গ্রুপ ভার্ব হিসেবে কি বলি? আমরা বলি মেক আউট অথবা ফিগার আউট। সো এইটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া যে জিনিসটা আছে যে এই বেস্ট কিন্তু এই বেস্ট কিন্তু বিভিন্নভাবে আসে। খেয়াল করো, খেয়াল করো, একটা সেন্টেন্স ছিল এইরকম, ওকে, এইরকম যে গিভ, ধরো হচ্ছে কি বলতে পারি, এইরকম ধরো বলছে যে ইট ইজ দ্য বেস্ট প্লেস আই হ্যাভ এভার সিন। ধরো আমি বললাম যে আমি দেখেছি এমন জায়গাগুলোর ভিতরে এটা হচ্ছে বেস্ট প্লেস, তাহলে এখানে ভার্ব আছে, কিন্তু এখানে কিন্তু আর্টিকেল আছে। খেয়াল করো, আর্টিকেল দা, এবং আমরা জানি দায়ের পরে সাধারণত কি বসে? নাউন বসে। তো নাউনও এখানে আছে, কিন্তু এই নাউনটাকে প্রি মডিফাই করতে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে। তাহলে এই বেসটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। আর এটাও আমরা জানি দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। আমরা কি জানি? দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। কি জানি আমরা? দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই বেসটা কিন্তু এই সূত্র অনুসারে ঠিক আছে, দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে? ইট ইজ দ্য বেস্ট প্লেস আই হ্যাভ এভার সিন। সো এই আর কি। তো এইভাবে করে আমাদেরকে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। যে কোনো শব্দকে ফর গ্রান্টেড ধরা যাবে না, যে কোনো শব্দকে ফর গ্রান্টেড ধরা যাবে না, বুঝে বুঝে উত্তর করতে হবে, বুঝে বুঝে উত্তর করতে হবে। তাহলে আমরা আলটিমেটলি
কোনো একটা সঠিক কনক্লুশনে আসতে পারবো। ঠিক আছে, এখান থেকে আরো দুইটা জিনিস শেখার আছে, সেটা আমি শিখিয়ে দিচ্ছি। এখান থেকে আরো দুইটা জিনিস শেখার আছে, সেটা আমি শিখিয়ে দিচ্ছি। একটু লিখে নাও, ঠিক আছে, একটু লিখে নাও, এটা একটু লিখে নিবা তোমরা। এখান থেকে দুইটা জিনিস শেখার আছে। ওকে, ঠিক আছে। খেয়াল করো, তাহলে এখানে আমরা কি করব, এখন দুইটা জিনিস শিখবো। এটা খুব ভালো মতো খেয়াল করো। ধরো কোন একটা সেন্টেন্স এরকম আসলো, আমরা সবাই আমাদের সন্তানের ভালো চাই, তার মানে উই অল ওয়ান্ট দি বেস্ট ফর আওয়ার চিলড্রেন। চিলড্রেন হচ্ছে প্লুরাল, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। চিলড্রেন হচ্ছে প্লুরাল, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই সেন্টেন্সটাই তুমি খেয়াল করো, আমরা একটু আগে কি বলছি, এই দায়ের পরে এখানে প্লেস আছে, এটা হচ্ছে নাউন, এবং তার আগে বেস্ট বসছে, তার মানে বেস্ট একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা সবাই চাই, উই অল ওয়ান্ট দা বেস্ট। তাহলে আমি কি পড়াইছিলাম, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা অ্যাকচুয়ালি নাউন হয়, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। সো বেসিকলি এই বেস্ট কিন্তু এখানে একটা নাউন। তাহলে উই অল ওয়ান্ট দ্য বেস্ট ফর আওয়ার চিলড্রেন, আমাদের বাচ্চাদের জন্য আমরা সবাই সর্বোচ্চটা চাই, সেরাটা চাই। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ, এটা একটু মাথায় রেখো। অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যানালাইজ। অ্যানালাইজ একটা ভার্ব, রাইট? আমরা বললাম অ্যানালাইজ, অ্যানালাইজ হচ্ছে একটা ভার্ব। ওকে, তো এই যে অ্যানালাইজ ভার্বটা, এটা নাউন ফর্ম কি? এটা নাউন ফর্ম হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে তার নাউন ফর্ম। এখন প্রশ্ন আসে তোমাদের মেডিকেলে, ডেন্টালে, ডেন্টাল বা মেডিকেলে এটা বেশি আসে, অ্যানালাইসিস শব্দটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে তুমি কি উত্তর দিবে বাবা? তুমি উত্তর দিবে যে অ্যানালাইসিস হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার। তখন প্রশ্ন করবে তাহলে এটার প্লুরাল ফর্ম কি? তাহলে তুমি বলবা এটার প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস, অ্যানালাইসিস। এটা হচ্ছে কি? প্লুরাল। এটা হচ্ছে কি? প্লুরাল। আচ্ছা ভাইয়া কেন? তার কারণ হচ্ছে কোনো নাউনের শেষে যদি আইএস থাকে, কোনো নাউনের শেষে যদি আইএস থাকে সেটা সিঙ্গুলার হয়, এবং সেইটাকে প্লুরাল বানাতে হলে আইএস কে ইএস এ পরিণত করতে হয়। মনে থাকবে কথাটা? কোন নাউনের শেষে যদি এরকম আইএস থাকে তাহলে সেটা সিঙ্গুলার ফর্মে হয়, সেটাকে প্লুরাল করতে ইএস বানাতে হয়। তো এরকম আরো কিছু উদাহরণ আছে। ফর এক্সাম্পল আমরা বেসিস বলি, বেসিস, বেসিস থেকে আমরা কি পাই? বেসিস। এবং বিসিএস এ যেটা আসছে, সরি, বিসিএস এ যেটা আসছে, বিসিএস এ কি আসছে? বিসিএস এ আসছিল হচ্ছে ক্রাইসিস থেকে। কি থেকে? ক্রাইসিস থেকে। ক্রাইসিস, এই ক্রাইসিস হচ্ছে সিঙ্গুলার, আর এটার প্লুরাল হচ্ছে ক্রাইসিস। এটা বিসিএস আসা কোয়েশ্চেন কিন্তু। সো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে এগুলো। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আছে সিলেবাস। সিলেবাসটা একটু ডিফারেন্ট, এখানে ইউএস আছে শেষে, তবে এইটাকেও প্লুরাল করলে আমরা দুইভাবে করতে পারি। এইটাকে প্লুরাল করলে আমরা দুইভাবে করতে পারি। কি কি? একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এরকম, সিলে বাই, আর একটা হচ্ছে সিলে বাসেস। বলো মনে থাকবে? ওকে স্টুডেন্টস, খুব ইম্পর্টেন্ট। এইগুলো থেকে হয়তো চলে আসতে পারে পরীক্ষায়, ইউ নেভার নো, ইউ নেভার নো, এগুলো থেকে চলে আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, ওকে আরেকটা কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন। হি ওয়াজ গ্রেভলি কনসার্নড অ্যাবাউট দ্য প্রবলেম। হি ওয়াজ গ্রেভলি, এই গ্রেভলি মানে খুব গভীর ভাবে, বা খুব মানে, তার মানে সে এইটা নিয়ে খুবই বিচলিত ছিল, এমন বোঝাতে আমরা এই গ্রেভলি শব্দটাকে ব্যবহার করছি। আমরা এমন বোঝাতেই এই গ্রেভলি শব্দটাকে কি করতেছি? এই গ্রেভলি শব্দটাকে ব্যবহার করতেছি। হি ওয়াজ গ্রেভলি কনসার্নড, হি ওয়াজ
গ্রেভলি কনসার্ন। তাহলে দেখো এখানে ওই যে আবারও এখানে কি আছে, এই ওয়াজ আছে, ওয়াজের পরে এখানে কি আছে, কনসার্নড আছে, এবং এর মাঝখানে কি আছে, গ্রেভলি শব্দটা আছে। তাহলে হি ওয়াজ গ্রেভলি কনসার্ন মানে কি, খুব দারুণ ভাবে, এই গ্রেভলি দিয়ে ইন্টেন্সিটিকে বোঝানো হচ্ছে, মানে খুব ইন্টেন্স লেভেলে, ঠিক আছে, ভীষণ ভাবে। এই যে ভীষণ ভাবে বাংলায় বলি, এইটা হচ্ছে সেইটা। তাহলে এইটাও একটা অ্যাডভার্ব। তার কারণ কি, তার কারণ হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস হচ্ছে V3, যদিও এই V3টাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতে পারি। কনসার্নড অ্যাডজেক্টিভ, তার মানে দুশ্চিন্তায় থাকা বা কোনো কিছু নিয়ে চিন্তা করছে, and which is obviously in a negative way. So he was gravely concerned about, তাহলে concerned about এটা হচ্ছে appropriate preposition। বাবারে শিখো, শেখো, শিখে তারপরে যাও। তাহলে concerned about হচ্ছে কি, এটা একটা appropriate preposition, কোনো কিছু নিয়ে চিন্তিত থাকা, concerned about, ওকে। তাহলে he was gravely concerned about a problem, ওকে। তো একইভাবে এরকম কোশ্চেন আরো আসতে পারে। কেমন কেমন কোশ্চেন আসতে পারে, এইরকম খেয়াল করো। আমরা এই এই জিনিসগুলোকে ঘুরে ফিরে চলে আসতে দেখি, ঘুরে ফিরে এগুলো চলে আসে। সো একটু মানে ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করতে পারো, দ্যাট ক্যান হেল্প ইউ অ্যালট, ঠিক আছে, যেটা কিনা তোমাকে অনেক হেল্প করতে পারে। তাহলে ধরো আমি একটা সেন্টেন্স বললাম এইরকম যে আই অ্যাম রিয়েলি এক্সাইটেড। তাহলে দেখো একটু আগে পড়াইছি, এগুলো পড়া মজা। তাহলে এখানে এম হচ্ছে আমার সেই ভার্বটা, এই এমটা অ্যাকচুয়ালি একটা এখানে লিঙ্কিং ভার্ব। কেন, তার কারণ হচ্ছে এই যে এক্সাইটেডটা, এইটা মূলত V3 বটে, বাট এটা আলটিমেটলি একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এবং এই রিয়েলিটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। আই অ্যাম রিয়েলি এক্সাইটেড, আমি আসলেই অনেক কি আনন্দিত বা আমি মানে উৎফুল্ল আছি কোনো একটা বিষয় নিয়ে, আমি রিয়েলি এক্সাইটেড। সো এই ব্যাপারগুলো একটু মনে রেখো, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রেখো ভাইয়ারা, তাহলেই হবে। আচ্ছা এখানে আসো, এখানে বেশ কিছু কোয়েশ্চেন আছে। যেমন দেখো, বার্কিং ডগ সেলডম বাইটস, মানে এটা হচ্ছে যেই কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে বেশি কি করতে পারে না, কাটতে পারে না। এই জন্য সেম ভাবে আমি তোমাদেরকে বলি যে যারা বেশি তাড়াহুড়া করে, যারা অ্যাকচুয়ালি পড়তে চায় না, যখন যা পড়াচ্ছি সেটা পড়তেছ না, সেটা না পড়ে এটা হয় নাই সেটা হয় নাই, এইটা হয়ে যাইতো ওইটা হয়ে যেত এরকম করে, তারা আলটিমেটলি, আই এম এক্সট্রিমলি সরি, বাট তারা বেশি দূর যেতে পারে না, এরকম আর কি। যে বার্কিং ডগস, এই যে বার্কিং ডগস, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি, এটা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে বার্কিং ডগস সেলডম বাইট, যেহেতু প্লুরাল তাহলে এরপরে এই যে সেলডম বাইট, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে এইটা, আর এই সেলডমটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। বার্কিং ডগস সেলডম বাইট, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা সিঙ্গুলার যদি লেখে, মানে সিঙ্গুলার, তাহলে এটাকে কি বলবো আমরা, এইভাবে বলতে পারবো। সিঙ্গুলার যদি লেখে তখন আমরা বলবো আ বার্কিং ডগ, অনির্দিষ্টভাবে, বাট একটা জিনিসকে বোঝাচ্ছে, আ বার্কিং ডগ সেলডম বাইটস, ঠিক আছে, সেই ক্ষেত্রে বাইটস হয়ে যাবে। এখন এদেরকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। কি বলা হয়, নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে তোমার পরীক্ষায় এখান থেকেও কোশ্চেন আসতে পারে, যে নেগেটিভ অ্যাডভার্ব গুলো কি কি, একটু নোট ডাউন করো তোমার মস্তিষ্কে, তোমার খাতায়, নেগেটিভ অ্যাডভার্ব গুলো কি কি, কোনগুলো নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব গুলো খুবই সিম্পল, কি কি সেগুলো, প্রথমে এই যে যেটা পড়লাম সেলডম হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, সেলডম হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, সেলডম। আচ্ছা, তাহলে সেলডমের পরে আর কি কি আছে, সেলডমের পরে আছে হার্ডলিও একটা নেগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। এরপরে কি আছে, বেয়ারলি একটা নেগেটিভ অ্যাডভার্ব। তারপরে কি আছে, স্কার্সলি, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব। তারপরে কি আছে, নট, নেভার, এগুলো নেগেটিভ
অ্যাডভার্ব, ঠিক আছে, মনে থাকবে। তাহলে সেলডম, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, নট, নেভার, এগুলোকে আমরা কি বলতেছি? নেগেটিভ অ্যাডভার্ব বলতেছি। সো যদি আমার মেডিকেল এক্সামিনেশনে, যদি আমার কোয়েশ্চেনে চলে আসে যে আলটিমেটলি নিচের কোনটি নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে আমরা উত্তর করতে পারবো কিনা বলো? তাহলে আমরা উত্তর করতে পারবো কিনা বলো? অবশ্যই পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। যে নেগেটিভ অ্যাডভার্বগুলো কি কি? সেলডম, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, নট, নেভার ইত্যাদি এটসেট্রা। ওকে, তারপরে দেখো দ্য বার্ড সিং সুইটলি। তো আমরা তো এটা দেখেই বুঝতেছি, কিভাবে বুঝতেছি? এখানে একটা পাখির গান গাওয়া প্রসঙ্গে বলা হচ্ছে, তাহলে এই সিংসটাকে পোস্ট মডিফাই করতেছে কে? সুইটলি। তাহলে তো এটা 100% কি হবে? অ্যাডভার্ব হবে। এটা নিয়ে তার মানে দ্বিতীয় কোনো মানে চিন্তা থাকার কথা না আমাদের, তাই না? তাহলে 100% এটা কি একটা অ্যাডভার্ব। শুধুমাত্র এখান থেকে যদি অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ বের করতে বলে, তাহলে তুমি মাইনাস করবে এলওয়াই। এলওয়াই কি করবা? মাইনাস করবা, কারণ তুমি জানো যে সুইট, সুইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর এর সাথে এলওয়াই যোগ করলে সেটা হয়ে যায় সুইটলি। কিন্তু আমরা তো মিষ্টি খাই, তাই না? মিষ্টান্ন কারা কারা পছন্দ করো আমাকে একটু বলো তো কমেন্টে। কারা কারা মিষ্টি পছন্দ করো? কারা কারা মিষ্টি পছন্দ করো? আমরা কি সুইটস খাই না বলো তো? আমরা সুইটস খাই কিন্তু। তাহলে আমরা যে এই যে সুইটস খাই, এই সুইটসটা কি বলো তো? এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসলে। তাহলে সুইটস কিন্তু সুইট না, সুইট আর সুইটস এক জিনিস না। আবারও বলতেছি, সুইট আর সুইটস এক জিনিস না, সুইট আর সুইটস এক জিনিস না। ঠিক আছে? তাহলে সুইট কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার সুইট কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? ওকে, সুইট কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। ওকে, তাহলে তবে সুইটস যদি বলে, তোমাকে ডিরেক্টলি বলে সুইটস, এই যে এইভাবে পরীক্ষায় যদি ডিরেক্টলি আসে সুইটস, তাহলে কিন্তু 100% সেটা নাউন, মিষ্টান্ন, মিষ্টান্ন 100% নাউন। সো এই ছোট ছোট জায়গাগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যাতে করে প্রবলেমে পড়তে না হয়। ওকে, তাহলে দেখো অধিকাংশ অ্যাডভার্ব অ্যালওয়াই দ্বারা তৈরি হলেও কিছু অ্যাডভার্ব আছে যাদের অ্যালওয়াই থাকে না। এরকম কিছু অ্যাডভার্ব হচ্ছে ফাস্ট। খেয়াল করো, ফাস্ট, ফাস্ট, আমি বারবার তোমাদের বলছি, কতবার বলছি, কতবার বলছি, ফাস্টলি বলে কোনো কিছু নাই। দেয়ার ইজ নাথিং কল্ড ফাস্টলি। ফাস্ট আছে, কি আছে? ফাস্ট আছে। ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, আবার ফাস্ট একটা কি অ্যাডজেক্টিভও হতে পারে। আচ্ছা, তবে ফার্স্টলি না থাকলেও ফার্স্টলি বলে কিন্তু একটা শব্দ আছে, এইটা কিন্তু একটা অ্যাডভার্ব। এই ফার্স্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব। প্রথমত আমরা বলি না ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি। সো এই ফার্স্টলি হচ্ছে প্রথমত, এটা একটা অ্যাডভার্ব। তার কারণ হচ্ছে এই ফার্স্ট হচ্ছে কি? এই ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ফার্স্ট হচ্ছে কি? এই ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ফার্স্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে কিছু কিছু অ্যাডভার্ব আছে যাদের শেষে কিন্তু অ্যালওয়াই নাই, যেমন ফাস্ট। তারপর হচ্ছে লেট, হার্ড, খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট। এই যে লেট শব্দটা, তারপরে হার্ড শব্দটা, এগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, ঠিক আছে? তাহলে কিছু কিছু অ্যাডভার্ব যাদের শেষে অ্যালওয়াই থাকে না, তারা কিন্তু তারপরও অ্যাডভার্ব। তার মানে এই যে দেখো হার্ডলি, এটা কদাচিৎ নেগেটিভ অ্যাডভার্ব। এটা কি? নেগেটিভ অ্যাডভার্ব। কিন্তু ফাস্টলি বলে কোনো অর্থ নেই, মানে কোনো শব্দই নেই, অর্থ তো পরের কথা। তাহলে দেখো এখানে, দেখো খেয়াল করো, সাইম ইজ এ হার্ড ওয়ার্কার, খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করতে হবে এগুলো। সাইম ইজ এ হার্ড ওয়ার্কার, ওয়ার্কার হচ্ছে এখানে নাউন, ওয়ার্কার হচ্ছে নাউন। কিভাবে আসছে ওয়ার্কার? ওয়ার্কার আসছে ওয়ার্ক থেকে, ওয়ার্ক, ভার্বের সাথে ই আর যোগ করে, ভার্ব, সরি, ভার্বের সাথে ইআর যোগ করে নাউন তৈরি করা যায়। ভার্বের সাথে ইআর যোগ করে নাউন তৈরি করা যায়। আমরা যখন সাফিক্স প্রিফিক্স পড়ছি তখন এইটাকে আমরা সাফিক্স বলতাম। তাহলে ভার্ব প্লাস সাফিক্স ইআর তৈরি করে কি? নাউন। তাহলে এই নাউনটাকে প্রিমডিফাই করলে সেই হার্ড হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ। এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কিন্তু সায়েম ওয়ার্কস হার্ড যখন বলতেছি, তখন এটা ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করতেছে। সো আলটিমেটলি এটা একটা অ্যাডভার্ব। এটা একটা কি? অ্যাডভার্ব। সো সিম্পল না জিনিসগুলো? জিনিসগুলো সিম্পল না? যে সায়েম ইজ এ হার্ড ওয়ার্কার, সায়েম ওয়ার্কস হার্ড। সায়েম ইজ এ হার্ড ওয়ার্কার, সায়েম ওয়ার্কস হার্ড। আরেকটা গুরুত্বপূর্ণ এখানে জিনিস, এই যে ইআর ব্যবহৃত হয়, সেটা হচ্ছে এমপ্লয়। এমপ্লয় এই শব্দটা তোমরা অনেকে জানো না। এমপ্লয় মানে কি? কাজের প্রসঙ্গে আমরা বলি যে
তুমি কি যে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট নিয়ে আমরা যে শব্দগুলো ইউজ করি, এমপ্লয়মেন্ট একটা নাউন, তাহলে এমপ্লয়মেন্ট যদি নাউন হয়, কর্মসংস্থান, মাথায় রাখতে হবে এমপ্লয় শব্দটা কি। এমপ্লয় শব্দটা হচ্ছে মূলত একটা ভার্ব। আর এই এমপ্লয়ের সাথে ইআই যোগ, এই এমপ্লয়ের সাথে ইআর যোগ করলে সেটা হয়ে যায় এমপ্লয়ার। সেটা কি হয়ে যায়? এমপ্লয়ার নাউন। অর্থাৎ আমরা যখন বলি না যে কোম্পানির মালিক, তার মানে কি? হি ইজ দ্য এমপ্লয়ার। ঠিক আছে, সে এমপ্লয়ার বা হি ইজ দ্য এমপ্লয়ার অফ দিস কোম্পানি। সো এমপ্লয়ার হচ্ছে কোম্পানির মালিক, আর এমপ্লয়ি যারা মানে কাজ করে যারা, তারা হচ্ছে কোম্পানির কর্মচারী। কথাটা বুঝতে পারতেছ না বুঝো নাই? বলো। এমপ্লয়ি আর এমপ্লয়ার মনে থাকবে কার কার? এমপ্লয়ি এমপ্লয়ার খুব ইম্পর্টেন্ট, চলে আসতে পারে এনি টাইম চলে আসলো, তুমি ভুলে গেলা তাহলে কিন্তু শেষ। সো ছোট ছোট এই অর্থগুলো মনে রাখতে হবে। এমপ্লয়ি মানে কর্মচারী, এমপ্লয়ার মানে হচ্ছে যে কর্ম দেয়। ওকে, দুইটাই নাউন। তারপরে দেখো, বোল্ট ইজ এ ফাস্ট রানার, তার মানে উসাইন বোল্ট পৃথিবীর সবচেয়ে দ্রুত যে দৌড়াতে পারে, হ্যাঁ, মানে শর্টেস্ট পসিবল যে ফরম্যাটটা আছে, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, এইসবের স্প্রিন্টে সবচেয়ে দ্রুত যে দৌড়াতে পারে তার নাম হচ্ছে উসাইন বোল্ট। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে উসাইন বোল্ট। এই উসাইন বোল্ট ইজ এ ফাস্ট রানার, তার মানে সে খুব দ্রুত দৌড়াতে পারে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে ফাস্টটা, এটা রানার নামক এই যে কি নাউনের আগে বসেছে। সো আলটিমেটলি এই ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ফার্স্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসছে। বোল্ট রানস ফাস্ট যখন বলতেছি, এই ফার্স্টটা তখন একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এই ফার্স্টটা একটা অ্যাডভার্ব। তাহলে কারেকশন মেডিকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। কারেকশন মেডিকেলে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, কারেকশন খুব ভালো মতো খেয়াল করো। কারেকশন থেকে কোয়েশ্চেন আসে, বারবার আসে, তোমাদের বেলাতেও আসবে। তাহলে কি বলছে এখানে? প্রথম যেই ইনকারেক্ট সেন্টেন্সটা আছে, হেলেন টাইপস ফাস্টলি। তো আমরা আগেই বলছি ফাস্টলি বলে কোনো শব্দ নাই। তাহলে এই ভার্বটা মানে এই ভার্বটাকে মূলত এইটা মডিফাই করার ট্রাই করছে, বাট ভুল করছে। সো আলটিমেটলি অ্যান্সার হবে কোনটা? ফাস্ট এবং এফিশিয়েন্টলি। তাহলে এফিশিয়েন্টলি হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব। আচ্ছা, এফিশিয়েন্টলি জায়গায় আমরা ইফেক্টিভলিও বলতে পারি। কি বলতে পারি? ইফেক্টিভলি, কার্যকরীভাবে। ইফেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ করো, তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। ইফেক্টিভলি অ্যাডভার্ব। আরো মজার জিনিস হচ্ছে শুধু ইফেক্ট হচ্ছে একটা নাউন। ঠিক আছে, শুধু ইফেক্ট হচ্ছে নাউন। আরো মজার কি? আরো মজার হচ্ছে এফেক্ট হচ্ছে ভার্ব। ভার্ব। তো তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। মেডিকেল এক্সাম, ডেন্টাল এক্সামে এই ধরনের এই ব্যাপারগুলোকে খুব খুব গুরুত্বের সাথে দেখতে হবে এবং খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো কি আছে, when students register lately for classes they must pay an additional fee। এখন আগে আমার বুঝতে হবে যে লেটলি মানে কি। প্রথমত লেটলি মানে হচ্ছে সম্প্রতি। দেখো খেয়াল করো, আমরা যেমন বলি না লেটেস্ট ভার্সন, সেখানে ভার্সনে আমরা এন মানে নাউন, আর লেটেস্ট হয়ে যায় অ্যাডজেক্টিভ, তাই না? তো আমি যদি বলি সম্প্রতি কিছু লেটেস্ট ভার্সন এসেছে, আলটিমেটলি সম্প্রতি কিছু না বললেও হয়, লেটেস্ট ভার্সন এসেছে বললে বোঝা যায় এগুলো রিসেন্টলি এসেছে। সো এই লেটলি আর রিসেন্টলির ভিতরে একটা সম্পর্ক আছে। আবারও বলতেছি মনোযোগ দিয়ে শোনো, দয়া করে মনোযোগ দিয়ে শোনো। এই যে রিসেন্টলি ওয়ার্ডটা আমরা ইউজ করি, এটা একটা অ্যাডভার্ব। এই রিসেন্টলি আর লেটলির ভিতরে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এইটাও একটা অ্যাডভার্ব। তার মানে ব্যাপারটা এরকম, আমি বলতে পারি আই হ্যাভ নট মেট হিম লেটলি বা রিসেন্টলি আই হ্যাভ নট মেট হিম। তাহলে আমরা বলি না এরকম সেন্টেন্স, এই টেন্সে পড়াইছি না টেন্স মার্কার, যে বাক্যের শুরুতে এরকম অ্যাডভার্ব থাকতে পারে, পুরো বাক্যটাকে মডিফাই করতে পারে। বাক্যের শুরুতে পুরো অ্যাডভার্বটা বসে, বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে পুরো বাক্যটাকে মডিফাই করতে পারে। তাহলে রিসেন্টলি I have not met him. I have not, এই যে ভার্বের V3, ঠিক আছে? বা রিসেন্টলি I have not talked to him, অর্থাৎ সম্প্রতি আমার সাথে তার কোনো যোগাযোগ হয়নি। Talked to
টু হিম। সো বুঝতে হবে ব্যাপারটা কি, রিসেন্টলি থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয় বলো, আমার সাথে বলো, রিসেন্টলি থাকা মানেই এই সেন্টেন্সটা কি হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। মনে থাকে যেন পারফেক্টলি, ঠিক আছে, এই জিনিসটাকে মনে রাখতে হবে। তাহলে এইখানে লেটলি মানে সম্প্রতি, তাহলে ওয়েন স্টুডেন্টস রেজিস্টার লেটলি ফর দেয়ার ক্লাসেস, না, এখানে বোঝাচ্ছে যখন স্টুডেন্টরা তাদের ক্লাসগুলোর জন্য দেরি করে মানে বিলম্ব করে, তাহলে সেখানে সম্প্রতি কিন্তু এই অর্থটা না। সো এখানে এই জন্য লেটলির জায়গায় লেট বসবে। এমনকি দে মাস্ট পে অ্যান অ্যাডিশনাল ফি, তাদেরকে অবশ্যই একটা অতিরিক্ত ফি পে করতে হয়। তাহলে এখানেও শেখার আছে, দে মাস্ট পে, এই যে মাস্ট হচ্ছে আমার কি, হ্যাভ টু, মাস্টের জায়গায় আমরা কি চিন্তা করতে পারি, মাস্টের জায়গায় আমরা হ্যাভ টু চিন্তা করতে পারি, ঠিক আছে। এই পে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই অ্যান হচ্ছে আর্টিকেল, অ্যাডিশনাল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তার ফি হচ্ছে এখানে একটা নাউন। যে কোনো শব্দের শেষে এ এল থাকলেই তুমি বুঝতে পারবা সেটা একটা অ্যাডজেক্টিভ। যেমন কি, যেমন হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল এই যে এ এল আছে, ফিজিক্যালে কি আছে, ফিজিক্যালে এ এল আছে, তাহলে ফিজিক্যালে যেহেতু এ এল আছে, ফিজিক্যালে যেহেতু এ এল আছে, তাহলে ফিজিক্যাল একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। আর এডিশনালের নাউনটা কি, এডিশনের নাউনটা হচ্ছে এই যে, এডিশনালের নাউন হচ্ছে এডিশন, যোগ করা আর কি, এরকম, ওকে। আচ্ছা, এখানে এই লাইনটা দে মাস্ট পে না থেকে এখানে যদি এমন হতো দে ক্যান নট হেল্প, কি থাকতো, দে ক্যান নট হেল্প, তখন এখানে ভিআইএনজি বসতো, মনে থাকবে তো, দে ক্যান নট হেল্প পেইং, দে ক্যান নট হেল্প পেইং, মনে থাকবে, ওকে। সো এই যে একটার ভেতর থেকে আরেকটা জিনিস মনে রাখা বা পড়তে পারাটা, এটাই তোমার ব্রেইনটাকে শার্প রাখে, এবং এভাবেই তুমি আলটিমেটলি এমসিকিউ গুলো সলভ করতে পারবা। তুমি এমসিকিউ গুলো সলভ করার জন্য তুমি একটা কি পাবা, ওয়ে খুঁজে পাবা, আলটিমেটলি কি খুঁজে পাবা, একটা ওয়ে খুঁজে পাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ওয়েন স্টুডেন্টস রেজিস্টার লেট ফর ক্লাসেস, তাহলে এখানে মূলত খালি চোখেই দেখা যাচ্ছে রেজিস্টার একটা ভার্ব, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করতেছে লেট, তাহলে পোস্ট মডিফাই করলে সেটা অ্যাডভার্ব হবে। এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যদি প্রশ্ন এরকম হয় যে আই ওয়াজ লেট ইয়েস্টারডে, প্রশ্ন যদি এমন হয়, এখন তুমি আমার জিজ্ঞাসা করতে পারো, কি জিজ্ঞাসা করতে পারো, যে ভাইয়া এখন আপনি বলেন দেখি, দেখি আপনি কি বলেন, যে এখানে তো ওয়াজ লেট ইয়েস্টারডে আছে, তো ভাই আমি বলবো এই ওয়াজটা তো একটা লিঙ্কিং ভার্ব, কি ভার্ব এটা, এটা একটা লিঙ্কিং ভার্ব, তাহলে এটা যদি একটা লিঙ্কিং ভার্ব হয়, আমরা কি শিখেছি বলো, আমরা শিখেছি সেটার পরে অ্যাডজেক্টিভ বসে, কি বসে, অ্যাডজেক্টিভ বসে, আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, ইয়েস্টারডে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। এবং এইটার কারণেই কিন্তু এইটার কারণেই কিন্তু এখানে ওয়াজ বসেছে, তাহলে আই ওয়াজ লেট ইয়েস্টারডে, তাহলে লেট শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। আবার মাথার ভিতরে এটা নেওয়া যাবে না যে লেট শব্দটা সারাক্ষণ অ্যাডভার্বই, লেট শব্দটা অ্যাডজেক্টিভও হতে পারে। এটাই হচ্ছে পড়ার টুইস্ট, এটাই হচ্ছে পড়ার মজাটা, যে এই ব্যাপারটা ধরতে পারবা, যে এই জিনিসটা মনে রাখতে পারবা, তারা ভালো করবা। কি বলছে, দ্য প্লেন ইজ শিডিউল টু অ্যারাইভ লেটলি, না, আবারও একই কথা, লেটলি মানে সম্প্রতি, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে এইরকম, দ্য প্লেন ইজ শিডিউলড টু অ্যারাইভ, এটা একটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম লেট, তার মানে প্লেনটাকে শিডিউল করা হয়েছে এমন ভাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর জানা গেল ওই প্লেনটা শিডিউল অনুযায়ী আসতেছে না, তখন বললো দ্য প্লেন ইজ শিডিউল টু অ্যারাইভ লেট, মানে যে শিডিউলটা আছে সেই শিডিউল থেকে একটু দেরি করে প্লেনটা চলে আসবে বা প্লেনটা আসবে, ঠিক আছে। তাহলে এই যে কারেকশনগুলো, দিজ আর অল ইম্পর্টেন্ট কারেকশনস, যেগুলো কিন্তু চলে আসে। আর আমরা এই যে সেন্টেন্স কারেকশন, এটা কোনো আলাদা টপিক না, এই জিনিসটা আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি বোঝার জন্য, সেন্টেন্স কারেকশন কোনো আলাদা টপিক না, সেন্টেন্স কারেকশন হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এবং সেন্টেন্স কারেকশনে ভালো করতে হলে দুইটা কাজ করতে হয়। একটা কাজ কি, একটা কাজ হচ্ছে অবশ্যই আমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, সেন্টেন্স বুঝে, সেন্টেন্সের স্ট্রাকচার বুঝে। দ্বিতীয়ত হচ্ছে পার্টস অফ স্পিচের নলেজটা খুব প্রপার হতে হবে আমার, আমার যদি পার্টস অফ স্পিচের উপর প্রপার নলেজ থাকে,
only then I can answer well. ওকে, আমি তখন ভালো করে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, বলো বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে দেখো একটা কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটার দিকে একটু তাকাইতে হবে আমাদেরকে। এই কোয়েশ্চেনটার দিকে আমরা একটু তাকাবো, এই কোয়েশ্চেনটার দিকে তাকাবো। when a woman becomes pregnant, কোয়েশ্চেনটা কি বলতেছে? কোয়েশ্চেনটা বলতেছে হচ্ছে when a woman becomes pregnant, যখন একজন মহিলা কি হয়? প্রেগনেন্ট হয়, মানে আলটিমেটলি তার বাবু হবে আর কি। দ্যাটস ওয়াই আমরা প্রেগনেন্ট কথাটা এখানে ইউজ করতে দেখলাম। তারপর কি বলছে? ইন লাইফ, তার মানে জীবনে, তো অবশ্যই জীবনেই হবে, মৃত্যুর পরে তো আর কেউ প্রেগনেন্ট হতে পারে না। দ্যাটস দ্য ট্রু থিং। তো when a woman becomes pregnant dash in life she encounters additional risks in delivering a healthy baby. তার মানে আমি দেখতে পারতেছি এখানে সেন্টেন্সটা when দিয়ে আছে। কি দিয়ে আছে? when দিয়ে আছে। তাহলে when যুক্ত একটা ক্লজ এবং পরে আর একটা ক্লজ, তার মানে এটা অবভিয়াসলি একটা কি সেন্টেন্স? এটা অবভিয়াসলি একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আবার যখন আমরা সেন্টেন্সে when পাই, when মূলত সময়কে নির্দেশ করে, টাইমকে নির্দেশ করে। কাকে? টাইমকে নির্দেশ করে। তাহলে when a woman becomes pregnant in life, যখন একজন মহিলা লাইফে প্রেগনেন্ট হয়, কখন হয় এইটাই জানতে চাচ্ছে। তাহলে when যেহেতু টাইম রিলেটেড, when a woman becomes, এই যে ভার্বটা, এই ভার্বটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এখানে, যে কখন হয় লাইফে। যেহেতু এখানে বলছে she encounters, মানে she faces, এই এনকাউন্টার্সটা মূলত সিনোনিমাস। কার সিনোনিমাস? ফেইসেস। ফেইসেস, এনকাউন্টার্স ফেইসেস, মানে সে ফেস করে। কি ফেস করে? অ্যাডিশনাল রিস্ক। কি ফেস করে? আমার সাথে বলো, অ্যাডিশনাল রিস্ক। অ্যাডিশনাল মানে কি? অতিরিক্ত। অ্যাডিশনাল একটু আগে পড়াইলাম, অ্যাডিশনাল অতিরিক্ত। রিস্ক হচ্ছে কি? প্লুরাল নাউন, যেহেতু এস আছে, রিস্কস। ঠিক আছে, তাহলে শি এনকাউন্টার্স অ্যাডিশনাল রিস্কস ইন ডেলিভারিং। তাহলে আমরা এটাও জানি, আমরা কি জানি বলো? আমরা জানি প্রিপোজিশনের পরে উইদাউট টু, মানে টু যদি না থাকে, তাহলে অন্য যে কোনো প্রিপোজিশনের পরে কি বসে? অন্যান্য যে কোনো প্রিপোজিশনের পরে ভিআইএনজি বসে। অন্যান্য যে কোনো প্রিপোজিশনের পরে ভিআইএনজি বসে, টু ব্যতীত। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ইন এর পরে ভিআইএনজি বসে, বা ইন সহ যে কোনো প্রিপোজিশনের পরে ভিআইএনজি বসে। ঠিক আছে, তাহলে এই যে দেখো ডেলিভারিং, তার মানে আমরা বুঝতে পারতেছি যে একটা হেলদি বেবি ডেলিভারিং করতে প্রবলেম হয় যদি একজন মেয়ে বয়সকালে, বেশি বয়স হয়ে যাওয়ার পরে প্রেগনেন্ট হয়। তাহলে when a woman becomes pregnant late, অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে লেট, অর্থাৎ বেশি বয়সে যখন প্রেগনেন্ট হয় তখন তার অ্যাডিশনাল রিস্কগুলো বেড়ে যায়। ঠিক আছে, দেখো হেলদি বেবি, এইটাকে আমরা সুন্দর করে বুঝতে পারি। হেলথ ইজ ওয়েলথ আমরা বলি, স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই না? এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বেবিটা হচ্ছে আমার এখানে নাউন। তাহলে আমরা জানি, ছোটবেলায় পড়েছি, হেলথ ইজ ডট, হেলথ ইজ ওয়েলথ। খুব সিম্পল পড়াগুলো, সিম্পল যদি তুমি বুঝো, যদি তুমি পড়ো তাহলে খুব সিম্পল। পড়াগুলো কঠিন যদি তুমি বুঝতে না চাও। তাহলে হি ওয়ার্কস হার্ড টু ম্যানেজ দ্য হার্ড ওয়ার্ক। দেখো কত মজার একটা সেন্টেন্স, এই কি মজার একটা সেন্টেন্স। হি ওয়ার্কস হার্ড, সে পরিশ্রম করে। এই হার্ডটা অবভিয়াসলি একটা অ্যাডভার্ব, এটা একটা কি? অ্যাডভার্ব, তাই না? হি ওয়ার্কস হার্ড টু ম্যানেজ, টু ম্যানেজ এটা একটা ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, দ্য হার্ড ওয়ার্ক। তার মানে সে অনেক বেশি পরিশ্রম করে হার্ডওয়ার্কটাকে ম্যানেজ করার জন্য। এটা ট্রু, অর্থাৎ অনেক পরিশ্রমের কাজ থাকতে পারে তোমার কাছে সারাদিনের, সেটাকে ম্যানেজ করতে হলো তোমাকে কাজ করতে হবে জোরে সোরে। তাহলে এখানে কিন্তু আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর আমরা জানি ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটা লিখে রাখো। ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, জব হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, জব হচ্ছে একটা কাউন্টেবল নাউন। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। সো এই পর্যন্ত সবাই খুব ভালো করে দেখবা, তারপরে আমরা বাকি অংশগুলো আজকেই একটা ক্লাসে প্র্যাকটিস করাই দিব। আজকেই একটা ক্লাসে প্র্যাকটিস করাই দিব, আমি তোমাদেরকে সময় বলে দিব। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, নেক্সট সেশন। আল্লাহ হাফেজ।